শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি বরাবর ন্যায় এই করোনাকালীন সময়ে তোমরা বিদ্যালয়ে আসতে পারছো না, তোমাদের যে ক্লাস না হচ্ছে অনলাইনে, তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে উপভোগ করছো। আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বাংলার প্রথম পত্র থেকে যে গল্পটি তোমাদের আলোচনা করে শোনাবো, তার আগে আমি বলি, এই করোনাকালীন সময়ে তোমরা কোনো অবস্থাতে মাস্কবিহীন বাইরে যাবে না, আর মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্ট প্লাস অনলাইনের ক্লাস এগুলো উপভোগ করবে, যা কোনো অবস্থাতে যেন অবহেলার চোখে দেখবে না। ধন্যবাদ তোমাদের। এরপর আমি তোমাদেরকে এর পরের অংশে আমি দেখাবো। তোমরা ইতোপূর্বে ক্লাস আমি নিয়েছি, তারপরেও সব ক্লাস যথাযথভাবে নিতে গেলে তোমাদেরকে যেভাবে বোঝাতে হয় এটা তো এখানে সম্ভব নয়। তারপরেও তোমরা ক্লাসগুলো যথাযথভাবে খাতা কলম রেডি করে একটু একটু করে গ্রহণ করবা, পেয়ে যাবা। সকল ক্লাসগুলোই তোমাদেরকে দেওয়া হবে। আজকে যে ক্লাসটি আমি নিচ্ছি, দেখো ছবিটি লক্ষ্য করো, একটা নদী মনে হচ্ছে, তাই না? আমরা চিরায়ত গ্রাম বাংলার ছেলে মেয়েরা যারা, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এখানে বহু নদ নদী পরিবেষ্টিত, তার ভিতর দিয়ে আমরা জীবনযাপন করি। আমরা নদী, আমাদের কাছে নদীটা খুবই পরিচিত এবং কোনো আলাদা দর্শনীয় কিছু নাই। এক্ষেত্রে আমরা ঠিকই নদীকে চিনি। দেখো নদীর লিঙ্গান্তর করলে কি হয়? নদ, তাই না? কয়েকটা নদের নাম বলো। দেখো কয়েকটা নদ, নদ এবং নদী। আমরা লিঙ্গান্তর করলে নদী স্ত্রীলিঙ্গ বলা হয় এবং পুংলিঙ্গে হয় নদ। তা আমাদের দেশে বহু নদ নদী রয়েছে, তার ভিতর রয়েছে ভৈরব নদ, ব্রহ্মপুত্র, আড়িয়ালখা, কপোতাক্ষ, যে নদগুলো অত্যন্ত বৃহৎ আকারের, যেগুলোর জনশ্রুতি রয়েছে। আমরা তার ভিতর দিয়েই দেখতে পাই বড় বড় নদগুলো এখানে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নদীর নামও আমরা জানি। তা আজকে আমরা যে নদ থেকে আমরা পাঠে আসবো, তোমরা বুঝতে পারছ, আজকের পাঠ কপোতাক্ষ নদ। দেখো কপোতাক্ষ নদ সম্পর্কে আমরা শুনেছি, ইতোপূর্বে ক্লাসও নিয়েছি। আমি নবম শ্রেণীতে ক্লাস নিয়েছি তোমাদের। তা কপোতাক্ষ, কপোতাক্ষ শব্দের অর্থ কি জানো তো? কপোত, কপতি, যে চাতক চাতকী, আর কপোত হচ্ছে যে একটা পাখির নাম আমরা জানি। সে কপোতের চোখের সাথে তুলনা করা হয়েছে। কপোত অক্ষ, আখি থেকে আক্ষ বলা হয়েছে কপোতাক্ষ। অর্থাৎ কপোতের চোখ যেমন কালো, এই নদী
জলও তদ্রূপ কালো বলে তাকে বলা হয়েছে কপোতাক্ষ নদ। এটা আজকে আবিষ্কৃত হয়নি, বহু আগের কাহিনী হয়তোবা। যাই হোক, আমরা কপোতাক্ষ নদ থেকে একটু আলোচনা করব। তোমরা খাতা কলম রেডি করো। আমরা কি শিখবো আজকে? দেখো, আমাদের আজকে শিখন ফল কি কি থাকবে? কবি পরিচিতি, অর্থাৎ আমরা কবি পরিচিতি বলতে পারবো। চতুর্দশ পদী কবিতা সম্পর্কে বলতে পারবো। কবিতায় প্রকাশিত কবির ভাবধারা উল্লেখ করতে পারবো। কবিতায় প্রকাশিত কপোতাক্ষ নদের রূপ ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে? তোমরা খাতা কলম রেডি করো এবং এগুলো লিখে ফেলো। লেখো। ক, কবি পরিচিতি বলতে পারবো। খ, চতুর্দশ পদী কবিতা সম্পর্কে বলতে পারবো। গ, কবিতায় প্রকাশিত কবির ভাবধারা উল্লেখ করতে পারবো। কবিতায় প্রকাশিত কপোতাক্ষ নদের রূপ ব্যাখ্যা করতে পারবো বা বলতে পারবো। এগুলো লিখেছ নিশ্চয়। এরপর আমরা কবি পরিচিতিতে একটু আসি। দেখো, বন্ধুরা লিখে ফেলো কবি পরিচিতি। দেখো, কবির কিছু বহু গুণে গুণান্বিত, তারপর সবগুলো এখানে আনা হয়নি। বিশেষ বিশেষ কিছু, যেমন জন্ম 1824 খ্রিস্টাব্দ 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। আমাদেরই গর্ব, আমাদের পরিচিতি তিনি ঘটিয়েছিলেন। শুধু তাই না, সারা পৃথিবীতে এই কবি যে সুনাম, যাকে কেন্দ্রায়িত করে ভারতবর্ষে যে আমরা বাংলাদেশ বলে একটা দেশ ছিল, তখনও এটা পরিচিতি আসেনি, কিন্তু কবির পরিচিতি হয়ে যায় যখন তিনি এত বড় মাপের কবি হন। তাই তাকে মূল্যায়িত করতে গিয়ে আমরাও মূল্যায়িত হই, এবং আমরা সেই যশোর জেলার লোক। তো 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। ধর্মান্তরিত, এই ধর্মান্তরিত কথাটি এখানে আসছে। কবি এই ভারতবর্ষ থেকে যখন দেশান্তরিত হন, তিনি কিন্তু শিক্ষার জন্য গিয়েছিলেন। তদানীন্তন সময়ে দেশান্তর হলে সেই যেই হোক না কেন তাকে ধর্মান্তরিত হতে হতো, অর্থাৎ পিতার সমস্ত সম্পদ থেকে সে বঞ্চিত হতো। তারপর তিনি মনে করেছিলেন যে বাংলা থেকে ইংরেজি ভাষা অনেক মূল্যবান, অতএব আমাদেরকে বাংলা ভাষা শিখে কোনো লাভ হবে না, ইংরেজি ভাষায় পাশ্চাত্যে গিয়ে ভালো করে শিখতে হবে। তাই তিনি সুদূর ভার্সাই নগরে চলে যান এবং সেখানে 1842 খ্রিস্টাব্দে ধর্মান্তরিত হন। কিন্তু তার যে লেখনী, এটা থেমে থাকে না। সেখানে গিয়ে তিনি কাব্যগ্রন্থ রচনা করেন। তিলোত্তমা সম্ভবা, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশ পদী কবিতা, যা ভারতীয় উপমহাদেশে তার আগে আর এরকম কোনো কবির জন্ম হয়নি। এবার আসছে তার লেখার ভিতর প্রহসন। প্রহসন আমরা জানি, অর্থাৎ হাসি, ঠাট্টা, বিদ্রুপ, এই ধরনের লেখা, যেটা সমাজ চিত্র উঠে আসে, তেমনই লেখনী হচ্ছে। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ, এ ধরনের লেখা তিনি লিখেছেন। তারপর লিখছেন নাটক। দেখো, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, তার এই উল্লেখযোগ্য নাটকগুলো মঞ্চায়ন হয়েছে, মঞ্চস্থ হয়েছে, যা অত্যন্ত দর্শনীয় এবং জ্ঞানগর্ভ। এরপর আসে অমর কীর্তি,
সব থেকে বড় যেটি সেটা হলো মেঘনাদ বধ কাব্য। তিনি কাব্যগ্রন্থ রচনা করেন, যেটি ইতপূর্বে এত বড় কাব্য খুব কমই রচিত হয়েছে। তারপর আসে তার মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। তাহলে তোমরা এগুলো খাতায় লিখে ফেলো। নিশ্চয়ই লিখলে পরবর্তীতে এগুলো মাথায় থাকবে এবং কবি সম্পর্কে আরো বিশদ আলোচনা করতে পারবো। বন্ধুরা, তাহলে এসো আজকে পাঠের নতুন শব্দসমূহ শিখে নি, কিছু শব্দ শিখব। এসো। দেখো, এসো আজকের পাঠের নতুন শব্দসমূহ কি কি। সতত। সতত শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি, সব সময় বা সর্বদা। শিখা। আমরা এখানে হচ্ছে সতত সব সময় যখন শিখব, লেখাপড়া করলেই সতত আসবেই এবং এই শিক্ষাটা আমাদের প্রয়োজন রয়েছে সতত। এরপরে আসছে নিশা। নিশা শব্দের অর্থ হচ্ছে রাত্রি। নিশি বা নিশা, রাত্রি। তারপর রয়েছে বিরলে। বিরল বা একান্ত, নিরিবিলিতে শান্তভাবে পড়ে থাকা বা বসে থাকা, এটাকে বলা হয় একান্ত, নিরিবিলি বা নীরবে বা বিরলে। এরপরে আসছি, দেখো, এসো আজকে পাঠের নতুন শব্দসমূহ শেষে আরো কিছু রয়েছে, আমরা দেখি। বাড়িরূপ। বাড়ির উপকর, অর্থাৎ প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ ও সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। কিভাবে? বাড়িরূপ। বাড়ির শব্দের অর্থ হচ্ছে বর্ষা বা জলরাশি। কে দিচ্ছে? নদী। প্রজা যেমন রাজাকে দেয়, কর দেয় বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ, এই নদ দিচ্ছে সাগরকে জল। এই জল কর হিসাবে দিচ্ছে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যায়, এটা দেওয়া বোঝানো হয়েছে। তাহলে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ ও সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। এরপরে একটা রয়েছে ভ্রান্তি বা ভুল। আমরা সকলেই জীবনে কম বেশি ভুল করে থাকি, কিন্তু সেই ভুল কি জিনিস কখনো কখনো ভুলের খেসারত সারা জীবনও শোধ করা যায় না, তেমন ভুল হতে পারে। তদ্রূপ আজকের ভুলের কথা এখানে কিছু বলা হচ্ছে, পরবর্তীতে আলোচনা করব। এরপর দেখো, আছে সনেটের বৈশিষ্ট্য। সনেট আমরা যে একটু আগে বললাম, তিনি তার রচনার ভিতর সনেট রচনা করেছেন। তো সনেটের কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করি। সনেট শব্দের অর্থ হচ্ছে 14 চরণ বা প্রতি চরণে 14 অক্ষর। প্রথম অষ্টম চরণ হচ্ছে অষ্টক, শেষ 6 চরণ হচ্ছে ষষ্ঠক। কপোতাক্ষ নদ কবিতায় চরণান্তিক মিল ক খ। দেখো, ক খ ক খ ক খ ক খ, অর্থাৎ পরপর ক খ দেওয়া। তারপর হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ, এগুলো হচ্ছে চরণ হিসাবে ধরা হয়েছে। শব্দায়ন মাধ্যম দিয়ে এটি ধারণা করা হয়। এরপরে আসছে যেটি, সেটি হচ্ছে, তোমরা দেখো ছবিটি লক্ষ্য করো। ছবিটি লক্ষ্য করছো তোমরা,
নিশ্চয়ই বুঝতে পারছো কি জিনিস। বন্ধুরা, আমরা জানি নৌকা এবং নদী এটা আমাদের খুব দূরের কিছু না এবং না দেখার কিছু নয়। তারপর এই নৌকা এবং নদীকে কেন্দ্রায়িত করে আজকে এই গল্পটি আমরা এই কাহিনীটি আলোচনা করছি, কপোতাক্ষ নদ, যার আলোচনা একটু বিশদভাবে করলে তোমরা আরো বুঝতে পারবে। এটি আমাদেরই যশোর জেলার সাগরদাড়ি গ্রাম, সেটা মাইকেল মধুসূদন দত্তের। তা আজকে যে লেখনী আমরা পড়লাম তার মূল্যায়ন থেকে আমরা একটু বলি। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন তোমরা একটু লিখে নাও। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? বাংলা সনেটের উদ্ভাবক কে? 2 নম্বর। বাংলা সনেটের উদ্ভাবক কে? 3 নম্বর। কপোতাক্ষ নদ কোন ধরনের কবিতা? কপোতাক্ষ নদ কোন ধরনের কবিতা? কবি কপোতাক্ষ নদ কবিতাটি কোথায় বসে লিখেছিলেন? কবি কপোতাক্ষ নদ কবিতাটি কোথায় বসে লিখেছিলেন? লিখে নাও, নিশ্চয় লিখছো। এবার কিছু বাড়ির কাজ করে নাও। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্বদেশ প্রেমের পরিচয় দাও। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্বদেশ প্রেমের পরিচয় দাও। কবি এই দেশের প্রতি তার যে মমত্ববোধ, পরবর্তীতে সেটি তিনি প্রকাশ করেছেন তার লেখনীর মধ্যে। অর্থাৎ তিনি যখন দেশ থেকে চলে যান তার যে দুঃখ হয়, পরবর্তীতে যে কষ্ট অনুভব করেন এই দেশ সম্পর্কে, সেটির কথা তিনি আলোচনা করেছেন। তার বাস্তবতাকে কেন্দ্রায়িত করে আজকে আমরা স্বদেশ প্রেমকে আরো বিশদভাবে জানতে পারি যে স্বদেশ প্রেমের উপর আর কোনো কথা নেই, তিনি সেটি বুঝিয়ে দিয়েছেন তার ভুল। তাই বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে ধন্যবাদ বন্ধুরা, তোমরা এই করোনাকালীন সময়ে যেটুকু ক্লাস সম্পর্কে জানতে পারবে আরো পরবর্তীতে তোমাদেরকে জানানো হবে। নিশ্চয়ই করোনা খুব দ্রুতই সরে যাবে এবং তোমরা ক্লাসে আসবে, এটি আশা করি। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ।